অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কি? অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের দ্রবণীয় বা সলিউবল গ্লাইকোপ্রোটিন। এই কথাটা মাস্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এক ধরনের অবশ্য দ্রবণীয়, রক্তের সাথে মিশে যেতে পারে দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন। তোমরা সবাই জানো গ্লাইকোপ্রোটিন কি। গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে এটা এমন এক ধরনের কনজুগেটেড প্রোটিন যেখানে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে প্রোটিন অংশ আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট অংশ। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা হচ্ছে এক ধরনের প্রোটিন। কি ধরনের প্রোটিন? দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন, যা প্যাথোজেনের এগেনস্টে বা জীবাণুর বিরুদ্ধে কি করে, যা অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে অ্যান্টিজেন বা জীবাণু, যেটাই বলি, অ্যান্টিজেন বা জীবাণুকে ধ্বংস করে। তাহলে অ্যান্টিবডি কি? এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। অ্যান্টিজেন বা জীবাণু যেটাই বলি কে কি করে? ধ্বংস করে। ওটাই হচ্ছে অ্যান্টিবডি। এটার অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা আমি যে প্রোটিন বলতেছি, অ্যাকচুয়ালি অ্যান্টিবডিতে তুমি যে ধরনের প্রোটিন পাবা সেটার নাম হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। অ্যাকচুয়ালি তুমি অ্যান্টিবডিতে যে ধরনের প্রোটিন পাবা ওই প্রোটিনগুলোর নাম হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। তোমরা যখন থার্ড চ্যাপ্টার বায়োলজি ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার পড়বা তখন প্রোটিনের কিছু ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে দেখবা সিম্পল প্রোটিনের ক্লাসিফিকেশনের মধ্যে একটা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি অ্যান্টিবডি, এই যে গ্লাইকোপ্রোটিন, এগুলো এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিনগুলোর নাম হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন। যেহেতু এগুলা ইমিউন হিসেবে কাজ করে, এগুলো ইমিউনিটিতে কাজ করতেছে না, ইমিউনিটিতে, তার জন্য এটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ভাই ইমিউনোগ্লোবিউলিন কেন? কারণ এই প্রোটিনটা অ্যাকচুয়ালি ইমিউন হিসেবে কাজ করে, ইমিউনিটিতে কি করে? কাজ করে। তাই অ্যান্টিবডিতে যে প্রোটিনগুলো থাকে বা অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি যে প্রোটিনগুলো দিয়ে তৈরি, এগুলোর নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন। এই জন্য সংক্ষেপে এটাকে লেখে আইজি। তাহলে ভাইয়া আইজি মানে কি? এভাবে লিখবা, আই দিয়ে নিচে জি। আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। তো অ্যান্টিবডি অ্যাকচুয়ালি কোন ধরনের প্রোটিন দিয়ে তৈরি? ইমিউনোগ্লোবিউলিন। অ্যান্টিবডি আসছে কোত্থেকে? শ্বেত রক্তকণিকা তো চিনো। শ্বেত রক্তকণিকা কয় ধরনের? দুই ধরনের, দানাদার, অদানাদার। দানাদার হচ্ছে কি? দানাদার কোনগুলা? সব ফিল, নিউট্রোফিল, মনোফিল, নিউট্রোফিল, ব্যাসোফিল, ইউসিনোফিল। আর সব সাইড হচ্ছে কি? লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট। তো এই যে লিম্ফোসাইট দেখতেছো, এটা একটা শ্বেত রক্তকণিকা। তো লিম্ফোসাইট তিন ধরনের। নাম্বার 1 বি লিম্ফোসাইট, নাম্বার 2 টি লিম্ফোসাইট, এখানে ডট ডট দি, টি লিম্ফোসাইট, এন্ড নাম্বার 3 ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল। অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা তৈরি হয় কোত্থেকে? অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা এনকে সেল থেকেও আসবে না, টি লিম্ফোসাইট থেকে আসবে না। তার মানে অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা আসে বি লিম্ফোসাইট থেকে। কারণ বি লিম্ফোসাইট কি করবে? অ্যাক্টিভ হয়ে কি তৈরি করবে? ম্যাচিউর হবে, সেল ডিভিশন হবে, প্লাজমা সেল তৈরি করবে। কি তৈরি করবে? প্লাজমা সেল। এবং অ্যাকচুয়ালি এই প্লাজমা সেলটাই কি করে? অ্যান্টিবডি রিলিজ করে। তো অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা কোন জায়গা থেকে আসছে এটা তোমাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি অ্যান্টিবডি বি লিম্ফোসাইটের প্লাজমা সেল থেকে আসছে, নট বি লিম্ফোসাইট। এভাবে বললে হবে না যে বি লিম্ফোসাইট, তোমাকে সরাসরি বলতে হবে অ্যাকচুয়ালি প্লাজমা সেল থেকে কি আসছে, অ্যান্টিবডি রিলিজটা হয়েছে। তো মোটামুটি অ্যান্টিবডিটা দেখতে একটু ওয়াই শেপ। তো আমি যদি আমরা এখানে একটা মডেল দেখাই, এভাবে দেখাই যে অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা দেখতে হচ্ছে এরকম ওয়াই শেপড। কিসের মতো দেখতে? অ্যান্টিবডিটা দেখতে অ্যাকচুয়ালি ওয়াই শেপড। ঠিক আছে? এখানে অনেক অংশ আছে, এগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছি, অসুবিধা নাই। তো একটা জিনিস খেয়াল করো যে অ্যান্টিবডিতে তোমার দুই ধরনের
পলিপেপটাইড চেইন থাকে। তাহলে কি রাখো, প্রথমে একটা কথা রাখো, এখানে দুইটা জিনিস জানতে হবে। প্রথমে একটা জিনিস মাথায় রাখো, সেটা হচ্ছে হ্যাভি চেইনস, এটাকে আমরা এইচ দিয়ে এক্সপ্রেস করব। হ্যাভি চেইন আসছে সেগুলো কি, তারপরটা হচ্ছে লাইট চেইনস, এটাকে আমরা এল দিয়ে ডিনোট করব বা এল দিয়ে প্রকাশ করব। তো প্রতিটা অ্যান্টিবডিতে, এটা একটা অ্যান্টিবডি, বুঝছো? তো প্রতিটা অ্যান্টিবডিতে 2 জোড়া চেইন থাকে। কিসের চেইন? 2 জোড়া পলিপেপটাইড চেইন থাকে। পলিপেপটাইড চেইন থাকে কয় জোড়া? 2 পেয়ার্স। তাহলে অ্যান্টিবডিতে কি বলতেছি, প্রতিটা অ্যান্টিবডিতে 2 জোড়া পলিপেপটাইড চেইন মানে হচ্ছে শৃঙ্খল, চেইন মানে হচ্ছে কি শৃঙ্খল। এখন ভাইয়াকে বলতে পারো যে ভাইয়া পলিপেপটাইড কি? আরে ভাই পলিপেপটাইড চিনো না? প্রোটিন তৈরি হয় কি দিয়ে? প্রোটিন তৈরি হয় অনেকগুলা পেপটাইড বন্ড দিয়ে। তো ওগুলোকে একসাথে আমরা কি বলতাম? পলিপেপটাইড। ট্রান্সলেশনে পড়াইছি, প্রোটিন তৈরি হয় অনেকগুলো কি দিয়ে? পেপটাইড বন্ড দিয়ে। তো প্রোটিন অ্যাকচুয়ালি অ্যান্টিবডিটা কি ইমিউনোগ্লোবিউলিন না? তো ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন না? তার মানে এটা যেহেতু প্রোটিন দিয়ে তৈরি, তাহলে এখানে পলিপেপটাইড চেইন থাকবে না? 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 অবশ্যই তো থাকবে, কারণ এগুলো হচ্ছে কি দিয়ে তৈরি? ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন দিয়ে তৈরি, তাই না? তো এখানে বলতেছে 2 পেয়ার্স পলিপেপটাইড চেইন থাকে, 2 জোড়া। তাহলে দেখো আমি এক জোড়া দেখাই, তারপর আরেক জোড়া তুমি এমনি বুঝবা। এই যে দেখো এখানে এই ঘটনাটা দেখো, এটা হচ্ছে এক জোড়া পলিপেপটাইড চেইন। খেয়াল করো, এটা হচ্ছে এক জোড়া পলিপেপটাইড চেইন, এটাও হচ্ছে এক জোড়া পলিপেপটাইড চেইন। তাহলে কয় জোড়া হইল? 2 জোড়া। খেয়াল করো, এটা হচ্ছে এক জোড়া পলিপেপটাইড চেইন, এটা হচ্ছে এক জোড়া পলিপেপটাইড চেইন। তাহলে আমাকে বলো যে কয় জোড়া পলিপেপটাইড চেইন পাইলাম? 2 জোড়া। এখন দেখো প্রতি জোড়ার পলিপেপটাইড চেইনের মধ্যে একটা হচ্ছে হ্যাভি চেইন আর একটা হচ্ছে লাইট চেইন। তাইলে দেখো আমাকে বলো, এটা হচ্ছে এক জোড়া চেইন, এই যে এটা একটা, তাহলে এক জোড়া না? তো দেখো এই এক জোড়া চেইনের মাঝখানে আবার মানে মধ্যে আবার একটা হচ্ছে হ্যাভি চেইন আর একটা হচ্ছে লাইট চেইন। ভাই হ্যাভি মানে কি? হ্যাভি মানে হচ্ছে ভারী। একটা হচ্ছে ভারী পলিপেপটাইড চেইন আর একটা হচ্ছে হালকা পলিপেপটাইড চেইন। এবং দেখো তুমি আমাকে বলো এই দুইটার মধ্যে কোনটা ভারী হবে? একদম সোজা, যেটা লম্বা সেটাই ভারী হবে। এই যে কালো কালারের যে জিনিসটা দেখতেছো, এটাই হচ্ছে ভারী হ্যাভি চেইন এবং লম্বা। আর এটা হচ্ছে সবুজ কালারের যেটা দেখতেছে, এটা হচ্ছে লাইট চেইন, মানে শর্ট অবশ্যই শর্ট, এবং লাইট মানে হালকা চেইন। তো বোঝাই যাচ্ছে যে এখানে এক জোড়া পলিপেপটাইড চেইন আছে, এইখানে এক জোড়া পলিপেপটাইড চেইন আছে। তাহলে কয় জোড়া পলিপেপটাইড চেইন? 2 জোড়া। 2 জোড়ার মানে প্রতি জোড়া পলিপেপটাইড চেইনের মাঝখানে আবার একটা হচ্ছে হ্যাভি চেইন, এই যে এটা কালো কালারের যেটা দেখতেছো এটা হচ্ছে হ্যাভি চেইন এবং লম্বা, এটা হচ্ছে লম্বা। আর পাশে দিয়ে যেটা দেখতেছো সবুজ কালারের, এটা হচ্ছে হালকা চেইন মানে হালকা শৃঙ্খল, এবং এটা হচ্ছে শর্ট। তাহলে প্রতিটা অ্যান্টিবডিতে 2 পেয়ার্স পলিপেপটাইড চেইন থাকে। পলিপেপটাইড কেন? কারণ এগুলো প্রোটিন দিয়ে তৈরি, আর প্রোটিনে তো পলিপেপটাইড থাকবেই, এটা তো তোমরা সবাই জানো। বুঝা গেছে? তার মধ্যে একটা হচ্ছে হ্যাভি চেইনকে আমরা এইচ দিয়ে এক্সপ্রেস করব, আর একটা হচ্ছে লাইট চেইন। তাহলে আমাকে তোমরা বলো এখানে হ্যাভি চেইন কোনটা? এইটা, এই কালো কালো যে দুইটা দেখতেছো লম্বা, এই দুইটা হচ্ছে হ্যাভি চেইন। আর সবুজ কালারের যে দুইটা দেখতেছো এগুলো হচ্ছে শর্ট চেইন। তাহলে 1 নাম্বার পয়েন্ট কি, যে প্রতিটি অ্যান্টিবডিতে 2 পেয়ার্স পলিপেপটাইড চেইন থাকবে, এবং প্রতি জোড়া পলিপেপটাইড চেইনে একটা হবে হ্যাভি চেইন যেটা লম্বা, আর একটা হবে লাইট চেইন যেটা শর্ট হালকা। এই পয়েন্টটা আশা করি বুঝতে পারছো। এবার আসো 2 নাম্বার কথা, সেটা হচ্ছে নাম্বার 2। এখানে লিখি নাম্বার 2 পয়েন্ট, সেটা হচ্ছে ডাইসালফাইড বন্ডস। এটা ইন্টারেস্টিং, দেখো এটা একটু ইন্টারেস্টিং। ডাইসালফাইড বন্ডস, অ্যাকচুয়ালি ডাইসালফাইড বন্ডসকে এভাবে লিখে একটু দেখো, বুঝছো? এটাই হচ্ছে মোটামুটি আমাদের ডাইসালফাইড বন্ডস। এই কথাটা মানে কি তুমি আমাকে বলো তো? এতক্ষণ ধরে আমি এই জিনিসটা বুঝাইলাম, হ্যাভি চেইন লাইট চেইন বুঝাইলাম। হ্যাভি চেইন কোনটা? কালো কালো মাঝখানে যেটা বড় লম্বা লম্বা। আর লাইট চেইন কোনটা? এই সবুজ কালারের, এটা হচ্ছে লাইট চেইন। ঠিক আছে, লিখে দিব এখানে? আচ্ছা লিখে দিই।
এটা হচ্ছে লাইট চেন, এটা হচ্ছে লাইট চেন, তাহলে এটাও লাইট চেন। ওকে, আর এটা হচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার হ্যাভি চেন। ওকে, যা লিখে দিলাম হ্যাভি চেন। ঠিক আছে, এবার এবার আমাকে বলো, এইখানে পাশাপাশি দুইটা হ্যাভি চেন দেখতেছো না? এটা একটা হ্যাভি চেন, এটা একটা হ্যাভি চেন, পাশাপাশি দুইটা হ্যাভি চেন, এক হ্যাভি চেনের মাঝখানে দুইটা ডাইসালফাইড বন্ড থেকে। আমার কথাগুলো খেয়াল করো, আমার কথাগুলো খেয়াল করলে অ্যান্টিবডি স্ট্রাকচার আর জীবনেও ভুলবা না। কথাগুলো খেয়াল করো লাইন টু লাইন, লাইন বাই লাইন। সেটা হচ্ছে এই যে পাশে দুইটা কি আছে, হ্যাভি চেইন আছে, খেয়াল করো। হ্যাভি চেনের পাশাপাশি দুইটা হ্যাভি চেনে দুইটা ডাইসালফাইড বন্ড থাকে। আমি জানি না তোমাদের বইয়ে হয়তো একটা আছে, হয়তো এখানে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, পরবর্তীতে আমি জিনিসটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। আগে আমার কথাটা শুনো, যে পাশাপাশি দুইটা হ্যাভি চেনের মাঝখানে ডাইসালফাইড বন্ড থাকে। কার? হ্যাভি চেন, নট লাইট চেন। দুইটা হ্যাভি চেন ডাইসালফাইড বন্ড থাকে, কয়টা? দুইটা। তাহলে আমি দেখাচ্ছি, দেখো এই জায়গায় একটা ডাইসালফাইড বন্ড থাকে, দেখছো? এই জায়গায় আরেকটা ডাইসালফাইড বন্ড থাকে। তাহলে আমাকে বলো তো, পাশাপাশি দুইটা হেভি চেনের মাঝখানে দুইটা, এটা একটা এটা একটা, দুইটা ডাইসালফাইড বন্ড থাকে। তোমাদের বই হয়তো একটা দিছে, জিনিস আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, যেভাবে লিখো লেখা যাবে। দুইটা ডাইসালফাইড বন্ড থাকে। এবার আসো, এবার আসো, এইবার আমরা দেখব একটা হেভি চেন আর একটা লাইট চেনের মাঝখানে আরেকটা ডাইসালফাইড বন্ড থাকে। তাহলে কি বলতেছি এবার? এতক্ষণ বলছি দুইটা পাশাপাশি হেভি চেনের মাঝখানে দুইটা ডাইসালফাইড বন্ড থাকে। এবার ঘটনা দেখো, এবার হচ্ছে পাশাপাশি একটা হেভি চেনের সাথে একটা লাইট চেনের, একটা হেভি চেনের সাথে একটা লাইট চেনের একটা ডাইসালফাইড বন্ড থাকে। তাইলে আমাকে বলো, এইখানে হচ্ছে আমাদের একটা ডাইসালফাইড বন্ড, এইখানে হচ্ছে আমাদের একটা ডাইসালফাইড বন্ড। তেমনি এই জায়গায় আছে না, এই জায়গায় একটা হেভি চেন আছে, এই জায়গায় একটা কি আছে, লাইট চেন আছে। তাহলে এখানেও কি থাকবে? একটা ডাইসালফাইড বন্ড। তাহলে আমাকে বলো তো, টোটাল কয়টা ডাইসালফাইড বন্ড পাইছি? চারটা। কি কি? পাশাপাশি দুইটা হ্যাভি চেনের মাঝখানে দুইটা তোমার ডাইসালফাইড বন্ড, এদিকে একটা এদিকে একটা। এটা কাদের মাঝখানে? পাশাপাশি দুইটা হ্যাভি চেনের মাঝখানে। এইবার একটা হ্যাভি চেনের সাথে একটা লাইট চেনের একটা ডাইসালফাইড বন্ড, এদিকে একটা হ্যাভি চেনের সাথে একটা লাইট চেনের পাশাপাশি আরেকটা ডাইসালফাইড বন্ড, এদিকে সিঙ্গেল ডাইসালফাইড বন্ড, এদিকেও সিঙ্গেল ডাইসালফাইড বন্ড। তাহলে কয়টা হয়েছে? চারটা হয়েছে না? তো তোমাদের বই দেখবা তিনটা লেখা আছে। তো আমি বলবো অ্যাকচুয়ালি এগুলো অ্যান্টিবডি ভ্যারি করে। মানে অ্যান্টিবডি তো অনেক ধরনের, বুঝছো? অ্যান্টিবডি হচ্ছে ধরো 5 ধরনের, মোটামুটি 5 ধরনের অ্যান্টিবডি আছে। তো এগুলো আসলে অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে। তো নর্মালি আমি এটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে মোটামুটি যে মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি, যেটা অ্যাকচুয়ালি আমাদের অ্যান্টিবডির মধ্যে যেটার পার্সেন্টেজ সবচেয়ে বেশি। অ্যান্টিবডি অনেক ধরনের, তো আমি যে অ্যান্টিবডি স্ট্রাকচার দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, অলমোস্ট 75% অফ দ্য হোল অ্যান্টিবডি। তো এটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। এগুলো কি আসবে? ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন জি এর ক্ষেত্রে মোটামুটি এরকম দুইটা ডাইসালফাইড বন্ড থাকে। তোমাদের বইয়ে হয়তো একটা দিছে, সমস্যা নাই, তুমি তোমার বইয়ের মতো লিখলেও কোনো প্রবলেম হবে না, আমার মতো লিখলেও কোনো প্রবলেম হবে না। আমি যেটা পড়াচ্ছি এগুলো হচ্ছে হায়ার বই থেকে পড়াচ্ছি, তো আমি মনে করি তুমি যদি এই জিনিসটা ফলো করো কোনো সমস্যা হবে না, বুঝছো? তোমাদের বই একটা আছে, তুমি একটা চাইলেও, তার মানে একটা হইলে তুমি এটা বাদ দিতে পারো, বুঝছো? তো দুইটা লিখলেও কোনো অসুবিধা নেই। তবে যদি তোমাদের বইয়ে 3টা লেখা থাকে তাহলে 3টাই দাও, যেহেতু বইকে ফলো করতে হবে, তোমাদের বইকে ফলো করতে হবে তোমাদের, তাহলে তুমি তোমার বই অনুযায়ী 3টা দাও। তবে নোট খাতায় লেখার সময় অবশ্যই আমার মতো করে এভাবে লিখবা, তবে এটা মনে রাখবা যে বইটাকে ফলো করবা আর কি, সমস্যা নেই, ঠিক আছে? ধরো পরীক্ষায় যদি আসে যে ডাইসালফাইড বন্ড কয়টা থাকে, তোমার বই আছে কয়টা? 3টা। তো তুমি কি 4টা লিখবা? 4টা লিখবা না, তুমি 3টাই লিখবা, বুঝছো? বইকে ফলো করার সমস্যা নেই, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম আমি এটা বুঝাতে যাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে ডাইসালফাইড বন্ড বুঝছো। এবার আরেকটা কথা আছে, ডাইসালফাইড বন্ড শুধু পাশাপাশি হেভি চেন এবং পাশাপাশি হেভি চেন লাইট চেনের মাঝে হয় না। ডাইসালফাইড বন্ড শুধু পাশাপাশি হেভি চেন অথবা পাশাপাশি হেভি চেন এবং লাইট চেনের মাঝামাঝি হয় না।
এখানে এগুলোতে এখানেও কি থাকে, ডাইসালফেট বন্ড থাকে, এখানেও ডাইসালফেট বন্ড থাকে, এখানেও ডাইসালফেট বন্ড থাকে। মানে হচ্ছে এটা যদি একটা লাইট চেইন হয় এইখানেও ডাইসালফাইড বন্ড থাকে, এটা যদি একটা হেভি চেইন হয় এখানেও পেপটাইড চেইনেও কি থাকবে, ডাইসালফাইড বন্ড থাকবে, এখানেও ডাইসালফাইড বন্ড থাকবে, এখানেও ডাইসালফাইড বন্ড থাকবে। এগুলোকে বলা হয় ইন্ট্রা চেইন। ইন্ট্রা মিন কি, অন্ত চেইন, অন্ত শৃঙ্খল। এটা হচ্ছে অন্ত চেইন, এটা হচ্ছে অন্ত চেইন। আর এই দুইটা পাশাপাশি, এই দুইটা পাশাপাশি এগুলোকে বলে ইন্টার চেইন। তাহলে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে আন্ত, বাংলায় বলে, একটা হচ্ছে আন্ত আর একটা হচ্ছে অন্ত। অ্যাকচুয়ালি এই পাশাপাশি দুইটা হলে এগুলোকে বলে আন্ত, পাশাপাশি দুইটা হলে এগুলোকে বলে আন্ত। তো এই বন্ডগুলো হচ্ছে আন্ত বন্ড। এখন আমি যদি বলি ভিতরের দিকে বন্ডের কথা বলি তাহলে এটা হবে অন্ত বন্ড, অন্ত। তাহলে দুইটা ডিফারেন্ট ওয়ার্ডস, একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টার, এটা হচ্ছে ইন্টার আর এটা হচ্ছে ইন্ট্রা। তাহলে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে ইন্টার, পাশাপাশি দুইটা, বাট একই চেনে কিন্তু কি থাকে এভাবে ভিতরে ডাইসালফাইড বন্ড থাকে। তাহলে আমি দেখাচ্ছি, দেখো এখানে এভাবে কি থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, এই ডাইসালফাইড বন্ড। এখানেও এভাবে কি থাকে, ডাইসালফাইড বন্ড থাকে। তোমরা এভাবে লিখবা, অবশ্যই লিখবা। এখানে এভাবে কি থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, এখানেও এভাবে ডাইসালফাইড বন্ড থাকে, এখানে এভাবে ডাইসালফাইড বন্ড থাকে, এখানেও এভাবে ডাইসালফাইড বন্ড থাকে, এখানেও এভাবে ডাইসালফাইড বন্ড থাকে, এখানেও থাকে, তাহলে এখানেও থাকবে। দেখছো সবগুলোতে আছে, দেখতেছো ইন্টার, এগুলো হচ্ছে ইন্টার। ইন্টার মানে বুঝছো তো অন্ত, ভিতরে, ভিতরের দিকেও ডাইসালফাইড বন্ড আছে। তোমার বইয়ে এই কথাটা লেখা আছে দেখিও, কিন্তু এটা এভাবে শো করে না, আমি শো করাই দিচ্ছি। তোমাদের বইয়ে কথাটা লেখা আছে বাট এভাবে শো করে না, আমি এটা শো করাই দিচ্ছি। এই দেখো এগুলো ভিতরের দিকে, দেখছো ডাইসালফাইড বন্ড। তার মানে ডাইসালফাইড বন্ড কি শুধু পাশাপাশি দুইটা, পাশাপাশি দুইটা না, প্রতিটা পলিপেপটাইড চেনেও কি থাকে, ভিতরের দিকে অন্ত ডাইসালফাইড বন্ড থাকে। এবার আসো তোমাদের বই আরেকটা কথা আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 3rd নাম্বার পয়েন্ট। তাহলে আমি এখানে একটু মুছে দিই, এগুলো তো বুঝতেছ, এগুলো তো আর বলার কিছু নাই, আমি হ্যাঁ এই জায়গায় লিখি। সেটা হচ্ছে 3rd নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে 3rd নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে এখানে দুই ধরনের একটা কথা পাবাই, সেটা হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়নস আর একটা হচ্ছে কনস্ট্যান্ট রিজিয়ন। মানে হচ্ছে বাংলায় বললে একটা হচ্ছে স্থায়ী অঞ্চল আর একটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। দুইটা কথা, একটা হচ্ছে কি কনস্ট্যান্ট, মানে হচ্ছে বাংলায় কি বলে, বাংলা লিখে দিয়ে স্থায়ী, স্থায়ী অঞ্চল, ওকে। অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার ভ্যারিয়েবল, বাংলায় লিখে দিই পরিবর্তনশীল। তাহলে রিজিয়নস, তাহলে এখানে প্রতিটা অ্যান্টিবডিতে দুই ধরনের রিজিয়ন পাবা, এরিয়া পাবা, রিজিয়ন বা এরিয়া যাই বলে অঞ্চল। প্রতিটা অ্যান্টিবডিতে দুই ধরনের রিজিয়ন পাবা, এরিয়া পাবা। একটা হচ্ছে কনস্ট্যান্ট, বাংলায় বললে স্থায়ী, তোমাদের বই লেখা আছে, ইংরেজিটাও বলতেছি, জানার দরকার আছে, তোমাদের জানার দরকার আছে বিধায় আমি বলতেছি। আর একটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে পরিবর্তনশীল বাংলায় বলে, এবং রিজিয়নস মানে হচ্ছে এরিয়া বা অঞ্চল যেটাই বলি। তো তুমি কি করবা, কনস্ট্যান্টকে সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করবা, ঠিক আছে। স্থায়ীকে কনস্ট্যান্ট না, এখানে আমি সংক্ষেপে সি দিয়ে প্রকাশ করব। আর পরিবর্তনশীলটা কি ভি না, এটাকে আমি সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করবো। কারণ আছে, কারণ আমি পরবর্তীতে এগুলো লিখবো, তো তোমাকে সিবিটি এখন আগে থেকে বুঝতে হবে, তাহলে পরবর্তীতে লিখলে তুমি ইজিলি বুঝে যাবা, ক্যাপচার করতে পারবা। তাহলে অ্যাকচুয়ালি সিটা কেন আসছে, কনস্ট্যান্ট থেকে আসছে, ওকে, স্থায়ী অঞ্চল বোঝাচ্ছে, ওকে। আর ভি দিয়ে বোঝাচ্ছে ভ্যারিয়েবল অঞ্চল। তাহলে আমি কি বলতেছি, প্রতিটা অ্যান্টিবডিতে এইরকম দুই ধরনের এরিয়া তুমি পাবা। এখন কথা হচ্ছে এই ধরনের দুই ধরনের এরিয়া, একটা হচ্ছে স্থায়ী মানে কি, এটা কখনো চেঞ্জ হবে না। কনস্ট্যান্ট মানে কি, তোমরা অঙ্ক করো না, একটা কনস্ট্যান্ট মুখস্থ রাখো না, যেমন প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট হতো কি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্টকে আমরা কি বলি, এইচ 6.62 × 10⁻34 জুল সেকেন্ড, যেটা আমরা মুখস্থ করি। প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট কি হয় না, চেঞ্জ হয় না। তারপর আমরা আরও এরকম অনেক কনস্ট্যান্ট আছে না, যেমন আমরা ওদিকে আবার কি আছে, একটা সার্বজনীন ধ্রুবক আছে, মহাকর্ষ অভিকর্ষতে প্রসাদ, বড় হাতে ক্যাপিটাল জি, ঠিক আছে।
তো এগুলো কখনো কি চেঞ্জ হয়? কনস্ট্যান্ট কখনো কি চেঞ্জ হয়? কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবক কখনো চেঞ্জ হয় না। তো অ্যাকচুয়ালি অ্যান্টিবডিতে এমন একটা এরিয়া আছে যে এরিয়াটা কখনো চেঞ্জ হবে না, কখনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে স্থায়ী। ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, বোঝা যাচ্ছে নাম শুনে, সেটা হচ্ছে অ্যান্টিবডির এমন একটা এরিয়া আছে যে এরিয়াটা পরিবর্তনশীল, মানে ভ্যারিয়েবল, মানে যেটা প্রয়োজনে কি হইতে পারে, পরিবর্তন হইতে পারে ওই এরিয়াটা, এটাকেই বলা হয় ভ্যারিয়েবল রিজিয়নস, বা সংক্ষেপে আমি কি বলতেছি, ভি বলতেছি। পুরো অ্যান্টিবডিতে এরকম তুমি পাবা। ইভেন কি তুমি পুরো অ্যান্টিবডি বলতে কি বোঝাচ্ছি, তুমি লাইট চেনও পাবা, মানে লাইট চেনও পাবা, হ্যাভি চেনও পাবা, লাইট চেনও পাবা, হ্যাভি চেনও, তুমি এই দুই ধরনের এরিয়া তুমি লাইট চেনও পাবা, হ্যাভি চেনও পাবা, দুই চেনই তুমি স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চল পাওয়া। কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো এরকম কেন? অ্যাকচুয়ালি এরকম হচ্ছে যে তোমার অ্যামাইনো অ্যাসিডের জন্য। তোমরা তো এটা জানো যে এই অ্যান্টিবডিটা একটা ইমিউনোগ্লোবিউলিন তৈরি, আর গ্লোবিউলিন হচ্ছে প্রোটিন, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তার মানে এখানে কি থাকবে? অ্যামাইনো অ্যাসিড থাকবে না। তার মানে কি এখানে অ্যামাইনো অ্যাসিড থাকবে না? কি রে, এই কথাটা কি বুঝাইতে হবে? প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, ট্রান্সলেশন পড়াইছি না, ট্রান্সলেশনে বলছি না, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে, এটা তো প্রোটিন, ইমিউনোগ্লোবিউলিন, তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড থাকবে না? অবশ্যই থাকবে। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এই যে ভ্যারিয়েবল এরিয়াতে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স আর কনস্ট্যান্ট এরিয়াতে অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা সেম হবে না। কারণ আমাকে কেন বলো তো? কারণ স্থায়ী অঞ্চলটা কখনো চেঞ্জ হয় না, যার কারণে ওখানে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা ঠিক থাকবে, যার কারণে এখানে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটা কি থাকবে? ঠিক থাকবে। বাট তুমি এই জায়গায় আসো, পরিবর্তনশীল এরিয়াতে আসো, এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স ঠিক থাকবে না, কারণ এই জায়গাটা পরিবর্তনশীল, চেঞ্জ করে, যার কারণে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সটাও কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ভাইয়া প্রশ্ন করতে পারে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স কি? আরে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় কি দিয়ে? সরি, প্রোটিন তৈরি হয় কি দিয়ে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে। ধরো আমি এখানে 10টা অ্যামাইনো অ্যাসিড লিখলাম, ABCD, আপাতত এখানে 4টা অ্যামাইনো অ্যাসিড, এই যে এগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো 4টা অ্যামাইনো অ্যাসিড মিলে ধরো একটা প্রোটিন হয়েছে, অ্যামাইনো অ্যাসিড মিলেই তো হচ্ছে, তাই না? তো দেখা যাচ্ছে এই ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল অঞ্চল, এটা যেহেতু পরিবর্তনশীল, তাই এখানে অ্যামাইনো অ্যাসিডের ক্রমটাও চেঞ্জ হতে পারে। ধরো আপাতত 4টা আছে, ধরো এটা যখন চেঞ্জ করছে এখান থেকে একটা কমে গেছে, তাহলে চেঞ্জ করার কারণে অ্যামাইনো অ্যাসিডের ক্রমটাও কমে যাচ্ছে, যার কারণে এরকম দুই ধরনের এরিয়া কোথায় তৈরি হয়? অ্যান্টিবডিতে তৈরি হয়, যেটা লাইট চেনও তুমি পাবা, মানে হালকা শৃঙ্খলেও পাবা, ভারী শৃঙ্খল মানে হ্যাভি চেনও পাবা। চলো আমরা দেখে আসি যে অ্যাকচুয়ালি লাইট চেনের কোন জায়গাটা ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, হ্যাভি চেনের কোন জায়গাটা পরিবর্তনশীল। এখন তোমাদেরকে এগুলো বুঝতে হবে, HLCV। তাহলে আমি কিছু ওয়ার্ড লিখতেছি, মানেটা বুঝিয়ে দিচ্ছি, মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে কিছু ওয়ার্ড লিখবো। একটা হচ্ছে এখানে দেখো আমি ভি লিখছি, এখানে আমি ভি লিখছি প্রথমে, তো তোমাকে বুঝতে হবে ভি মানে কি? ভ্যারিয়েবল রিজিয়ন। তারপর ভি এর নিচে একটা ওয়ার্ড লিখবো, সেটা হচ্ছে এল। প্রশ্ন করতে পারো এখন এল মানে কি? ভাইয়া দেখো এল মানে হচ্ছে লাইট চেন, এল মানে হচ্ছে লাইট চেন মানে হালকা শৃঙ্খল, তাহলে ভিএল মানে হচ্ছে লাইট শৃঙ্খলের এমন একটা জায়গা, লাইট শৃঙ্খলের এমন একটা যে জায়গাটা ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল। এখন আমাকে দেখো তাহলে ভিএল মানে কি? লাইট চেনের এমন একটা জায়গা যে জায়গাটা ভি মানে ভ্যারিয়েবল পরিবর্তনশীল। এখন আমাকে বলো এখানে লাইট চেন কয়টা? 2টা। এটা একটা লাইট চেন, এই সবুজ কালার, এটা একটা লাইট চেন। তাহলে এখন লাইট চেনের 2টা রিজিয়ন দেখতেছো, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কোনটা হবে? ভিএল। তাহলে আমি দেখাচ্ছি, এই উপরে যেটা আছে এই ঘরটা হবে ভিএল। তাহলে তোমরা লিখে গেল এই ঘরটা হবে ভিএল। তার মানে লাইট চেনের এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল, এল মানে কি? লাইট চেন। তাহলে ঠিকভাবে সেমভাবে এখানেও লিখো ভিএল, লাইট চেনের এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে ভিএল যদি বলি তাহলে বুঝবা ভিএল কি? ভিএল হচ্ছে এল মানে হচ্ছে লাইট চেন, আর বি মানে হচ্ছে ভ্যারিয়েবল রিজিয়ন। তাহলে লাইট চেনের এমন একটা জায়গা যে জায়গাটা পরিবর্তনশীল, অ্যাকচুয়ালি এই জায়গাটা পরিবর্তনশীল, এই জায়গাটা পরিবর্তনশীল। বুঝছো? এবার আসো আরেকটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে সিএল। এই কথাটা মানে কি? সিএল, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। এবার এখানে তাকাও, কনস্ট্যান্ট মানে হচ্ছে কি? স্থায়ী।
সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি স্থায়ী, এল মানে হচ্ছে কি লাইট চেন। তাহলে এবার বলো লাইট চেনের সিএল মানে বোঝাচ্ছে লাইট চেনের এমন একটা জায়গা যেই জায়গাটা কনস্ট্যান্ট থাকে মানে চেঞ্জ হয় না। তাইলে সিএল মানে কি, এল মানে হচ্ছে লাইট চেন মানে হালকা শৃঙ্খল, হালকা শৃঙ্খলের এমন একটা জায়গা যে জায়গাটা কখনো চেঞ্জ হয় না মানে কনস্ট্যান্ট থাকে। এখন আমাকে বলো এইটা হচ্ছে লাইট চেন, এটা হচ্ছে লাইট চেন, খালি খালি ঘর আছে কোনটা, এটা খালি ঘর আছে এটা, তাইলে এটাই হবে সিএল, এটাই হবে সিএল, এটাই হবে সিএল। তাহলে আমাকে বলো লাইট চেনের এই জায়গাটা চেঞ্জ হয় না, লাইট চেনের এই জায়গাটা কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে বুঝছো জিনিসটা যে কনস্ট্যান্ট রিজিয়ন আর ভেরিয়েবল রিজিয়নটা কি। এটা তো গেল লাইট চেন, এবার বাকি আছে এত বড় হ্যাভি চেন। হ্যাভি চেনটা দেখতে হবে না, হ্যাভি চেনে ভাই অনেকগুলো ঘর দেখতেছি, এগুলো কি, চলো এগুলো সম্বন্ধে একটু পরিচিত হয়ে আসি। এবার আসো প্রথমে আসো যে এখানে আমরা আবার ওয়ার্ড ইউজ করব ভি, আবার ওয়ার্ড ইউজ করব সি, এবং এবার আমরা নিচে ভি এইচ লিখব। যারা স্মার্ট, যারা এই জিনিসটা বুঝে গেছে তাদেরকে আর এটা আমাকে ব্যাখ্যা করতে হবে না। সেটা কি, ভি মানে হচ্ছে ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, এইচ মানে হচ্ছে হ্যাভি চেইন। লেখা দেখা যাচ্ছে? আর লেখা দেখা না গেলে বলবো আমাকে, হ্যাঁ। তাহলে ভি এইচ মানে কি, ভি মানে হচ্ছে ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, আর এইচ মানে হচ্ছে হ্যাভি, হ্যাভি চেইন মানে হচ্ছে ভারী চেইন। এটা হচ্ছে ভারী চেইন, এটা হচ্ছে ভারী চেইন, মাঝখানে যে দুইটা কালো কালো দেখতেছে এগুলো হচ্ছে ভারী চেইন। তাহলে ভারী চেইনের কোন জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল, এই দেখো এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল, ভি এইচ, এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল। ঠিক তেমনিভাবে এখানেও এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে ভারী চেইনের কোন জায়গাটা পরিবর্তনশীল, এই জায়গাটা পরিবর্তনশীল, এই জায়গাটা পরিবর্তনশীল। পিএইচ মানে কি, ভারী চেনের ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল অঞ্চল, কোনটা উপরে এটা। এবার আসো সিএইচ মানে কি, এই কথাটা একটু বুঝতে হবে। প্রথমে এখানে আমি তিনটা কথা লিখবো, একটা হচ্ছে CH1, একটা হচ্ছে CH2, আর একটা হচ্ছে CH3। তিনটা কথা লিখবো, কেন লিখবো এটা আমি বলতেছি। এই CH1, CH2 এবং CH3 মানে কি, তাহলে আমাকে বলা আগে CH মানে কি। সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ওকে, কনস্ট্যান্ট মানে স্থায়ী অঞ্চল কার। এইচ মানে কি, হ্যাভি চেইন, হ্যাভি চেইনের কনস্ট্যান্ট অঞ্চল, স্থায়ী অঞ্চল। ভ্যারিয়েবল তো দেখে গেছি, পরিবর্তনশীল অঞ্চল তো দেখে গেছি। তাহলে খেয়াল করো কোনটা কি, লিখো আমার সাথে সাথে। এইটা হচ্ছে CH1, এটা হচ্ছে CH1, তারপর লিখো নিচে। এটা হচ্ছে CH2, লিখো আবার নিচে। এটা হচ্ছে CH3, আবার এদিকে লিখো। এটা হচ্ছে CH1, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। CH1 মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম হ্যাভি চেনের প্রথম স্থায়ী অঞ্চল, হ্যাভি চেনের দ্বিতীয় স্থায়ী অঞ্চল, হ্যাভি চেনের তৃতীয় স্থায়ী অঞ্চল। প্রথম স্থায়ী অঞ্চল, দ্বিতীয় স্থায়ী অঞ্চল, তৃতীয় স্থায়ী অঞ্চল। ভাইয়া এগুলা কি, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হ্যাভি চেনটা অনেক লম্বা না, প্রথমের দিকেই তো আমি বলছি। দেখো কেউ দেখো, দেখতেছো না হ্যাভি চেনটা অনেক বড় না, তাই এই জন্য বড় হওয়াতে হ্যাভি চেন অনেকগুলা স্থায়ী অঞ্চল থাকবে। প্রথমটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে এটা, এই ক্ষেত্রে এখানে তিনটা আছে, অনেক ক্ষেত্রে চারটা থাকে। আমি বলে দিব কোনটার ক্ষেত্রে চারটা থাকে, আমি দেখাই দিব সব। আমি বলে দিব যে অ্যাকচুয়ালি যে তিনটা কি ফিক্স নাকি ফিক্স না। অ্যাকচুয়ালি তিনটা এভাবে লিখো আপাতত, কারণ এটা আমি যেটা ক্ষেত্রে দেখাচ্ছি মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি, হোল অ্যান্টিবডির মধ্যে যে অ্যান্টিবডিটা আমাদের বডিতে বা যেখানে হোক সবচেয়ে বেশি পাওয়া যায় ওই অ্যান্টিবডির কথা বলতেছি। তো অ্যাকচুয়ালি ওই অ্যান্টিবডিটার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি। আমি যখন অ্যান্টিবডির টাইপস পড়াবো একটু পর তখন বুঝবা। তো আপাতত এটা মাথায় রাখো, এখানে তিনটা আছে, কোনো কোনো ক্ষেত্রে চারটা থাকে, আমি বলবো সমস্যা নেই। আচ্ছা, তাহলে পরিবর্তনশীল অঞ্চল বুঝলা, তারপর স্থায়ী অঞ্চলও বুঝলা। এই ক্ষেত্রে আশা করি কোনো কোয়েশ্চেন নাই। আমাদের মোটামুটি অ্যান্টিবডির স্ট্রাকচারটা জানা শেষ। তারপর এখানে এক কাজ করতে পারো, এখানে কিছু জিনিস লিখতে পারো, যেমন এদিকে COO- দিতে পারো, এদিকে COO- দিতে পারো, ঠিক আছে, এদিকেও COO- দিতে পারো,
এদিকেও সি ডাবল ও মাইনাস দিতে পারো, এগুলো আমি মুছে দিই। হ্যাঁ, এদিকে সি, আর উপরের দিকে দিতে পারো NH3 প্লাস এদিকে দিতে পারো NH3 প্লাস, মানে উপরের দিকে থাকবে NH3 প্লাস, আর নিচের দিকে থাকবে, অ্যাকচুয়ালি নিচের দিকে থাকবে CO মাইনাস। এগুলো আসলে ওই অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার রাখার সময় এক পাশে NH3 প্লাস থেকে, ওই দিকে NH3 প্লাস থেকে নিচের দিকে C ডাবল ও মাইনাস থাকে। এগুলো যেহেতু অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, একটা CO মাইনাস পোল থাকবে আর একটা NH3 প্লাস পোল থাকবে, ঠিক আছে। যাই হোক, এগুলো আমরা দিতে পারো, বইয়ে নাই বাট দিতে পারো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে তোমরা বুঝছো যে কনস্ট্যান্ট এরিয়া কি, ভ্যারিয়েবল এরিয়া কি। এখন আমার কথা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল এরিয়াটা কেন দরকার পড়ে, অ্যাকচুয়ালি এই পরিবর্তনশীল এরিয়াটা কেন দরকার পড়ে, সেটা হচ্ছে আমরা জানি অ্যান্টিবডির কাজ কি। অ্যান্টিবডির কাজ হচ্ছে জীবাণুর সাথে যুক্ত হয়ে জীবাণুকে ধ্বংস করা, ইনঅ্যাক্টিভ করা, নিশ্চল করা, এটা হচ্ছে অ্যান্টিবডির কাজ। তাহলে অ্যান্টিবডির এমন একটা জায়গা থাকতে হবে যে জায়গাটা পরিবর্তনশীল হতে পারবে এবং নিজের মতো খাপ খাইয়ে নিজের মতো পরিবর্তন করে অ্যান্টিজেনের সাথে কি হতে পারবে, যুক্ত হইতে পারবে। তার মানে অ্যান্টিবডির এমন একটা জায়গা থাকতে হবে যেটা পরিবর্তনশীল হইতে হবে। অ্যাকচুয়ালি এটা পরিবর্তনশীল এরিয়া। উপরের দিকে যে চারটা দেখতেছ, লাইট চেন, ভারী চেন, লাইট চেন, কোনগুলা মনে আছে তো? VL, VH, 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 এগুলোই হচ্ছে পরিবর্তনশীল এরিয়া। তো এই পরিবর্তনশীল এরিয়াটা এমনভাবে চেঞ্জ হতে পারে যেটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হইতে পারে। ফর এক্সাম্পল, এদিক দিয়ে দেখাই, দেখো এটা কিভাবে পরিবর্তনশীল হচ্ছে। দেখো এটার শেপটা চেঞ্জ করতেছে, দেখো কিভাবে, দেখো শেপটা কি করে ফেললো, চেঞ্জ করে ফেললো। তেমনি এটাও কি করে ফেলবে, শেপটা চেঞ্জ করে ফেলবে। দেখছো শেপটা কেন চেঞ্জ করছে, বুঝছো? করছে অ্যান্টিজেনের জন্য। এখানে একটা অ্যান্টিজেন আসবে, দেখো অ্যান্টিজেনের শেপটাও এরকম, তো তাই অ্যাকচুয়ালি এটা শেপটাও এরকম হয়েছে। দেখো অ্যান্টিজেনের শেপটা অ্যাকচুয়ালি এরকম, দেখছো অ্যান্টিজেন, এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন, এটাই হচ্ছে আমাদের অ্যান্টিজেন, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যান্টিজেন, বুঝছো? তো অ্যান্টিজেনের শেপটা দেখছো কি রকম, তাই এটাকে ধরার জন্য বা এটার সাথে যুক্ত হওয়ার জন্য এই জায়গাটা শেপটা চেঞ্জ হয়েছে। আচ্ছা আমাকে বলো তো, এই জায়গাটাতে যদি একটা অ্যান্টিজেন আসতে পারে, তাহলে এই জায়গায় একটা অ্যান্টিজেন আসতে পারবে না? তাহলে এই জায়গায় কি আসবে, একটা অ্যান্টিজেন আসবে, এবং এই জায়গায় কি চেঞ্জ হবে। তার মানে একটা অ্যান্টিবডি কয়টা অ্যান্টিজেনের সাথে যুক্ত হইতে পারে? দুইটা। সেম অ্যান্টিজেন হইতে পারে অথবা ডিফারেন্ট অ্যান্টিজেনও হইতে পারে। তাহলে একটা অ্যান্টিবডি কয়টা অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়? দুইটা। দেখো এই জায়গাটা একটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে, ঠিক হুবহু কপি। দেখো এই জায়গায় কি আছে, আমি এটা দেখাচ্ছি না, এই জায়গায় একটা কি আছে, এরকম এরিয়া আছে, ভ্যারিয়েবল এরিয়া আছে। দেখছো এদিকে ভ্যারিয়েবল এরিয়া আছে, এদিকেও ভ্যারিয়েবল এরিয়া আছে, এদিকে ভ্যারিয়েবল এরিয়া আছে, এদিকে। তো এগুলা চেঞ্জ হয়ে এদিক দিয়ে আরেকটা অ্যান্টিজেনকে কি করতে পারবে, যুক্ত হইতে পারবে। তাহলে একটা অ্যান্টিবডি দুইটা অ্যান্টিজেনের সাথে কি হতে পারবে, যুক্ত হইতে পারবে। এই যে এরিয়াটা এভাবে চেঞ্জ হয়েছে, এই জায়গাটাকে বলা হয় প্যারাটপ। তাহলে আমাকে বলো প্যারাটপ মানে কি? যে অ্যান্টিবডির ভ্যারিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল রিজিয়ন কি হইতে পারে, তার আকৃতিটা চেঞ্জ করে কার জন্য, কাকে ধরার জন্য, অ্যান্টিজেনকে ধরার জন্য। এই যে আকৃতিটা চেঞ্জ করছে, এই জায়গাটাকে বলা হয়, চেঞ্জ হওয়ার জায়গাটাকে বলা হয় প্যারাটপ। তাহলে প্যারাটপ মানে কি, অ্যাকচুয়ালি এই জায়গাটাই হচ্ছে প্যারাটপ। বুঝা গেছে? অ্যাকচুয়ালি প্যারাটপ আর অ্যান্টিজেন লক অ্যান্ড কি এর মতো কাজ করে। কিসের মতো কাজ করে? লক অ্যান্ড কি এর মতো কাজ করে। এই ক্ষেত্রে লক কোনটা, কি কোনটা? এই ক্ষেত্রে লক কোনটা, কি কোনটা? এই ক্ষেত্রে কি হচ্ছে প্যারাটপ আর লক হচ্ছে অ্যান্টিজেন। এই ক্ষেত্রে চাবি হচ্ছে প্যারাটপ আর তালা হচ্ছে অ্যান্টিজেন। তাই এরা তালা চাবির মতো ফাংশন করে। এবার বুঝছো কেন ভেরিয়েবল রিজিয়নটা দরকার পড়ে? অ্যাকচুয়ালি বুঝছো ভেরিয়েবল। তাহলে আমাকে বলো ভেরিয়েবল রিজিয়ন কোনটা, আমাকে বলো ভেরিয়েবল রিজিয়ন কোনটা। তাহলে আমি বলি ভেরিয়েবল রিজিয়ন কোনটা, আমি তোমাদেরকে একটু বলে দিই, এগুলো একটু মুছে দেই।
এখানে আরো কিছু আমি ওয়ার্ড বলবো যেগুলো বই থাকবে না, তবে তোমাদের জানলে বেটার হবে। সেটা কি, এখানে একটা ওয়ার্ড পাবা, নাম হচ্ছে ফ্যাব। এই কথাটা একটু মাথায় রাখো, একটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে কি ফ্যাব। একটু ভালো করে খেয়াল করো আমার কথাগুলো। এখানে একটা জায়গা পাবা যেটার নাম হচ্ছে ফ্যাব। এই ফ্যাবটাকে অ্যাকচুয়ালি ফ্যাব মানে কি বোঝাচ্ছে? ফ্যাব মানে বোঝাচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট অফ দ্য অ্যান্টিবডি, বা অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন বলি, সাইট না, পোর্শন বলি। ফ্যাব মানে হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন অফ দ্য অ্যান্টিবডি। তার মানে হচ্ছে অ্যান্টিবডির যে পোর্শনটা অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, মানে ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়, মানে ভাইরাসের সাথে যুক্ত হয়, সেই জায়গাটাকে বলা হয় ফ্যাব। তাহলে ফ্যাব মানে কি, অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন অফ দ্য অ্যান্টিবডি। এটা কিন্তু অ্যান্টিবডির একটা পার্ট, পোর্শন, যে জায়গায় অ্যান্টিজেন যুক্ত হইতে পারে, এটাকে বলে ফ্যাব। আরেকটা ওয়ার্ড পাওয়া, সেটা হচ্ছে এফসি। ভাইয়া এফসি মানে কি? কি এফসি বার্সেলোনা? এফসি বার্সেলোনা ফুটবল ক্লাব বার্সেলোনা না। এই এফসি মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন, এটার ফুল ফর্মটা জেনে রাখো। এটার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তাহলে ফ্র্যাগমেন্ট মানে কি? ফ্র্যাগমেন্ট, সরি, এফসি মানে কি? নট এফসি বার্সেলোনা। এফসি মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। এটা মানে কি? এটা মানে হচ্ছে নন অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন অফ দ্য অ্যান্টিবডি। এটা মানে হচ্ছে নন অ্যান্টিজেন বাইন্ডিং পোর্শন অফ দ্য অ্যান্টিবডি। একদম সোজা হিসাব, একদম সোজা হিসাব। যে জায়গায় অ্যান্টিবডির, যে জায়গায় কোনো অ্যান্টিজেন যুক্ত হয় না, সেটাই হচ্ছে এফসি, মানে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। তার মানে হচ্ছে নন অ্যান্টিজেন মানে কি, অ্যান্টিবডির অ্যাকচুয়ালি যে জায়গায় অ্যান্টিজেন যুক্ত হয় না তাকে বলা হয় এফসি রিজিয়ন। আর অ্যান্টিবডির যে জায়গায় অ্যান্টিজেন মানে জীবাণু যুক্ত হয় তাকে বলে ফ্যাব। তাহলে এই কথাগুলো কি ভুলবা? ফ্যাব এফসি এগুলো কি হামারি কঠিন? ফ্যাব মানে কি, যে জায়গায় অ্যান্টিজেন যুক্ত হবে, অ্যান্টিবডির যে পোর্শনে, জায়গা না অ্যাকচুয়ালি পোর্শনে, আর অ্যান্টিবডির যে পোর্শনে অ্যান্টিজেন যুক্ত হবে না সেটা হচ্ছে এফসি। এই দুইটা ওয়ার্ড কিন্তু কি করবা, মাথায় রাখবা। এবার আসো অ্যাকচুয়ালি ফ্যাব কোনটা, এফসি কোনটা, এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই দেখো, এইটাই হচ্ছে ফ্যাব, এই হোল জায়গাটাই হচ্ছে ফ্যাব। তাহলে এই দেখো অ্যাকচুয়ালি ফ্যাব কোনটা, দেখো এই অ্যান্টিবডি এই পোর্শনটার সাথে মূলত অ্যান্টিজেন যুক্ত হচ্ছে। তাহলে ফ্যাব মানে হচ্ছে অ্যান্টিবডির পোর্শন, অ্যান্টিবডির কি পোর্শন। তাহলে দেখো এই অ্যান্টিবডির এটা পোর্শন একটা, এবং এই পোর্শনের সাথে অ্যান্টিজেনটা যুক্ত হচ্ছে, তাই এটার নাম হচ্ছে ফ্যাব। এখন বলতে পারো ভাই তাহলে ফ্যাবে কোন কোন রিজিয়ন থাকে? ফ্যাবে থাকে BH, BL, CH1, CL। এই ক্ষেত্রে ফ্যাবে কোনটা কোনটা থাকতেছে? BH, BL, CH1, CL। এখানেও দেখো BH, BL, CH1 বা CH যেটাই বলো, CH ও বলতে পারো, CH1, CL। এই জায়গাটা হচ্ছে ফ্যাব, যে জায়গায় অ্যান্টিজেন যুক্ত হচ্ছে, অ্যান্টিবডির ওই পোর্শনে অ্যান্টিজেন যুক্ত হচ্ছে। আর ঠিক এই জায়গাটা হচ্ছে এফসি। ঠিক এই জায়গাটা হচ্ছে এফসি, মানে হচ্ছে এই জায়গায় কি কোনো অ্যান্টিজেন যুক্ত হয়েছে? এই জায়গাটা তো সবসময় স্থির, মানে CH1, CH2, CH3, CH3, CH2, CH2, CH3, এই জায়গাটা কি কখনো অ্যান্টিজেনের সাথে যুক্ত হচ্ছে? এটাই হচ্ছে এফসি। আশা করি এফসি আর ফ্যাব বুঝছো। তার মানে আশা করি এগুলো বুঝছো, এগুলো আর কি বুঝাবো। এমন ভাবে বলতেছি ইনশাল্লাহ জীবনেও অ্যান্টিবডির স্ট্রাকচারটা মুখস্থ তো করতে হবেই না, ভুলবা না, ঠিক আছে? অ্যান্টিবডি আরেকটা জায়গা তোমাদেরকে আমি একটু চেনাই দেই। এই জায়গাটা
মাঝখান দিয়ে এই জায়গাটা একটু বাদ দিয়েছি, এটা একটু আমি কালো করে দিই। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু বাদ দিয়েছি। এই জায়গাটার নাম কি? তাহলে এই জায়গাটাকে আমি এখানে প্রকাশ করি। এই জায়গাটার নাম হচ্ছে হিঞ্জ। হিঞ্জের বাংলা মানে জানো? হিঞ্জের বাংলা অর্থ কি? কে বলতে পারবে? হিঞ্জের বাংলা অর্থ কি? হিঞ্জের বাংলা অর্থ হচ্ছে কবজা। হিঞ্জের বাংলা অর্থ হচ্ছে কি? কবজা। কবজা। হিঞ্জের বাংলা অর্থ কি? কবজা। কবজা মানে বুঝো? তুমি আমার হাত দেখো, আগে এই জায়গাটা দেখো, আমার এই জায়গাটাই হচ্ছে হিঞ্জ। তো দেখো আমার এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই কবজা বা যেটাই বলি এই হিঞ্জ, এই জায়গা থেকে মূলত আঙ্গুলগুলা বা এটাকে আমরা কি বলি, হাতের তালু যেটা বলি, এই জায়গাটা মূলত আসছে এই জায়গা থেকে। এখন দেখো এই জায়গাটা যদি কোনোভাবে কেটে যায় তাহলে এই জায়গাটা তো চলে গেছে। তো অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে কবজা, যেখান থেকে একটা জিনিস কি হয়েছে, বা একটা শাখা বলো বা প্রশাখা বলো, যাই বলো, বা একটা জিনিস কি হয়েছে, আসছে। তো কবজা মানে হচ্ছে অ্যান্টিবডির এমন একটা জায়গা যেখান থেকে অ্যান্টিবডিটা দুই ভাগে কি হয়েছে, প্রসারিত হয়েছে। এই জায়গাটায় অ্যান্টিবডিটা দুই দিকে সরে গেছে, দেখছো? ঠিক এই জায়গায় একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। এগুলো কি আলাদা আলাদা না? এগুলো ডাইসালফাইড বন্ড দ্বারা একসাথে যুক্ত। শুরুর দিকেই তো বলছি ডাইসালফাইড বন্ড। এগুলা এই কবজা হচ্ছে এমন একটা জায়গা অ্যান্টিবডি যেখান থেকে অ্যান্টিবডিটা দুই ভাগে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে, ওই জায়গাটাকে বলা হয় কবজা। এটাই হচ্ছে অ্যান্টিবডি স্ট্রাকচার। অ্যাকচুয়ালি বইয়ের বাইরে অনেক কিছুই বলছি, আর বইয়ের বাইরে যেগুলো বলছি আহামরি কঠিন না বা আহামরি মানে এতটাও না, গভীরের না, যেটা তুমি বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমি জানি তুমি এগুলো বুঝতে পারছো, আমি জানি স্টুডেন্ট কতটুকু নিতে পারবে, এটা আমার জানা আছে। তো আমি সেই হিসেবেই আসলে তোমাদেরকে বলার চেষ্টা করি। তো অ্যাকচুয়ালি বইয়ের স্ট্রাকচার আছে, ঠিক আছে, পড়ো। তুমি যদি এই স্ট্রাকচারটা আঁকো কিছু হবে না, সমস্যা নাই, বাট এটা তুমি তোমার খাতায় সুন্দর করে এঁকে রাখবা। অ্যান্টিবডি স্ট্রাকচারটা বুঝতে পারছো, এবার তোমাকে অ্যান্টিবডি ক্লাসিফিকেশন বুঝতে হবে। তাহলে চলো আমরা একটু অ্যান্টিবডি ক্লাসিফিকেশনে চলে যাই। দেয়ার আর, ইংরেজিতে লিখতেছি, দেয়ার আর 5 major classes of antibody heavy chains. Antibody heavy chains class লিখছি কে? There are 5 major classes of antibody heavy chains. এই কথাটা মানে কি ইংরেজি? এই কথাটা মানে হচ্ছে যে অ্যান্টিবডি 5 ধরনের অ্যান্টিবডি পাওয়া যায় ইন অ্যাকর্ডিং টু হ্যাভি চেইন। এই লাইনটা বুঝো, হ্যাভি চেইনের উপর ডিপেন্ড করে। হ্যাভি চেইন মানে বুঝছো তো, ভারী শৃঙ্খল। বাংলা লিখবো, এটা হচ্ছে কি, ভারী শৃঙ্খল। তাহলে অ্যান্টিবডিতে তো ভারী শৃঙ্খল থাকে, তাই না? কোনটা দেখি বলো তো? এই যে দুই পাশে দুইটা ছাতার মতো দুইটা জিনিস দাঁড়াই আছে, কালো কালো, এই দুইটা, এটাই হচ্ছে ভারী শৃঙ্খল। হ্যাভি চেইনের উপর ডিপেন্ড করে আমরা অ্যান্টিবডিকে 5 ভাবে ভাগ করতে পারি। হ্যাভি চেইন কিভাবে দেখো, তোমরা একটু এটা দেখো, এদিকে লিখি। হ্যাঁ, নাম্বার 1 লিখো, আমার সাথে সাথে লিখো। নাম্বার 1, এখানে দুইটা কথা লিখবা। একটা হচ্ছে এখানে লিখবা অ্যান্টিবডি টাইপস, এখানে লিখবা হ্যাভি চেইন, এখানে লিখবা হ্যাভি চেইন, আর এখানে আরেকটা লাইন লিখবা, সেটা হচ্ছে নাম্বার অফ CH। এই কথাটা লিখবে, এই দুইটা কথা লিখবা। একটা হচ্ছে কি, হ্যাভি চেইন, আর একটা হচ্ছে নাম্বার অফ CH। নাম্বার অফ CH মানে কোনটা জানো? এইটা CH1, CH2, CH3। অ্যাকচুয়ালি আমি বলবো যে এখানে কেমনে বুঝবা কোনটাতে 3টা CH থাকবে, কোনটাতে 4টা CH থাকবে, মানে পরিবর্তনশীল অঞ্চলের নাম্বারটা আর কি। এই জায়গায় এখানে দেখো 3টা, CH1, CH2, CH3, CH1, CH2, CH3, 3টা না? আমি বলছি কোনো কোনো ক্ষেত্রে 4টাও হয়। তো জিনিসটা হচ্ছে এটা, কনস্ট্যান্ট রিজিয়ন অফ হ্যাভি চেইন। CH মানে কি, কনস্ট্যান্ট, স্থায়ী অঞ্চল কার? হ্যাভি চেইনের। তো এক ধরনের অ্যান্টিবডি হচ্ছে IgG। বাই IG মানে কি? IG মানে কি আমাকে বলো? IG মানে হচ্ছে কি, ইমিউনোগ্লোবিউলিন G। এটা একটা অ্যান্টিবডি। IG মানে হচ্ছে কি, ইমিউনোগ্লোবিউলিন G, এটা একটা অ্যান্টিবডি। এটার হ্যাভি চেইনকে ডিনোট করে
এটার হ্যাভি চেনকে ডিনোট করে গামা দিয়ে। তাহলে পাশে দিয়ে লিখো ইমিউনোগ্লোবিন জি, এটা হচ্ছে একটা অ্যান্টিবডি টাইপস। এটার হ্যাভি চেনকে ডিনোট করে মানে প্রকাশ করে, এখানে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকে ওটাকে প্রকাশ করে কি দিয়ে? গামা দিয়ে। এবং এখানে নাম্বার অফ সিএস থেকে কয়টা? 3টা। তাহলে দেখো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিলিন জি। আমি এখানে যে জিনিসটা আঁকছি এটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। দেখো এখানে সিএইচ কয়টা? দেখো 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা। বুঝা গেছে? আরেক ধরনের অ্যান্টিবডি দেখো ইমিউনোগ্লোবিউলিন এ, এবং এটারও হ্যাভি চেন থাকবে, এবং এটার হ্যাভি চেনে যে অ্যামাইনো অ্যাসিড ক্রমতা থাকবে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সটা থাকবে, এটাকে আমরা ডিনোট করব আলফা দিয়ে। এটা থেকে আমরা ডিনোট করব বা প্রকাশ করব আলফা দিয়ে। এবং এখানে নাম্বার অফ সিএইচ, এখানে তো সিএইচ 3টা, ইমিউনোগ্লোবিন জি এর সিএইচ কয়টা? 3টা, 1টা 2টা 3টা। এইখানে কয়টা থাকবে? এখানেও 3টা থাকবে, 1টা 2টা 3টা, ঠিক সেম 3টা থাকবে। আর একটা অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এম। এখানে যে হ্যাভি চেইনে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থাকবে ওইটাকে ডিনোট করে মিউ দিয়ে। কি দিয়ে? মিউ দিয়ে। আবার এখানে নাম্বার অফ সিএইচ কয়টা থাকবে? এখানে থাকবে 4টা। দেখো কিভাবে 4টা? CH1 CH2 CH3, এদিকে আরেকটা দিবা CH4, এদিকে কি দিবা? আরেকটা দিবা কি? CH4। বুঝা গেছে? আরটা হচ্ছে নাম্বার 4 ইমিউনোগ্লোবিউলিন ডি। এখানে হ্যাভি চেইনকে তুমি প্রকাশ করবা ডেল্টা দিয়ে, এবং এখানে নাম্বার অফ 3টা। তারপর নাম্বার 5 ইমিউনোগ্লোবিউলিন ই, এখানে এটাকে প্রকাশ করবে এপসাইলন নট দিয়ে, এবং এখানে নাম্বার অফ হচ্ছে 4টা। তাহলে অ্যাকচুয়ালি দেখছো হ্যাভি চেইনের অ্যামাইনো অ্যাসিড ক্রমের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বেসিস করে আমরা কিন্তু অ্যান্টিবডিকে 5 ভাগে ভাগ করছি। ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ডি অ্যান্ড ইমিউনোগ্লোবিন ই, এবং হ্যাভি চেইনের এইভাবে ডিনোট করছি। এগুলো জানতে হবে। এবং নাম্বার অফ সিএইচ কয়টা থাকে এটাও দেখাইছি। দেখো এই ক্ষেত্রে 4টা কোথায় থাকে? একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন ইতে, এবং আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এম এ। এই 2টা জায়গায় কি থাকে? 4টা থাকে। মানে এখানে তো 3টা দিছ, এভাবে আরেকটা দিবা আর কি, এভাবে কি দিবা? আরেকটা CH4 দিবা। বুঝা গেছে? এখন তো বুঝছো কেন আমি এখানে 3টা দিছি, কেন আমি এখানে কি দিছি? 3টা দিছি। তাহলে বুঝছো অ্যান্টিবডি ক্লাসটা? বুঝছো? তোমাদের বইয়ে অ্যান্টিবডি ক্লাস দেওয়া আছে এবং অ্যান্টিবডি ফাংশনটা লেখা আছে কোন অ্যান্টিবডি কি। তো সবচেয়ে বেশি থাকে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন জি, এটাকে মার্ক করে রাখো। যা অ্যান্টিবডির মধ্যে সবচেয়ে বেশি থাকে এটা প্রায় 75% থাকে। অ্যান্টিবডির মধ্যে ইমিউনোগ্লোবিন জিটা প্রায় 75% থাকে। ইমিউনোগ্লোবিন এটা তারপর পার্সেন্টেজ বেশি হচ্ছে ইমিউনোগ্লোবিন এর। এটার পার্সেন্টেজ হচ্ছে তোমার এটার পার্সেন্টেজ কত? 15%। ইমিউনোগ্লোবিনের 15%, এটা হচ্ছে 5 to 10%। ইমিউনোগ্লোবিনে এম এর পার্সেন্টেজ হচ্ছে 5 to 10%। ইমিউনোগ্লোবিনে ডি এর পার্সেন্টেজ হচ্ছে লেস দেন 1%, আর ইমিউনোগ্লোবিন ই এর পার্সেন্টেজ হচ্ছে 0.1%। তার মানে সবচেয়ে বেশি কোনটা থাকে? মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি কোনটা? ইমিউনোগ্লোবিউলিন জি, এটাই সবচেয়ে বেশি থাকে। এবং মনে করে দেখো এই ইমিউনোগ্লোবিন জিটা আমরা কিভাবে পাইছিলাম? এটা অর্জিত প্রতিরক্ষার মাধ্যমে পাইছিলাম মায়ের বডি থেকে অ্যান্টিবডি। এটা অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিন জিটা মায়ের দেহ থেকেই পায়। কিসের মাধ্যমে? অমরার মাধ্যমে। মনে আছে গত ক্লাসে পড়াইছি? অমরার মাধ্যমে এই ইমিউনোগ্লোবিন জিটা ট্রান্সপ্লাসেন্টাল রুট দিয়ে মূলত কোন দিকে যায়? মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যায়, বা আমাদের শরীরে যেটাই বলো, এটা হচ্ছে অর্জিত প্রতিরক্ষাতে আমরা পড়ছিলাম। ইমিউনোগ্লোবিউলিন এ অ্যাকচুয়ালি এটাও কিন্তু আমরা মায়ের থেকেই পাই, এবং মায়ের শাল দুধ থেকে বাচ্চাদের কিনা খাওয়ানো হয়? শাল দুধ, মনে আছে তো? কোলোস্ট্রাম বলে এটাকে। এটা আমরা পাই মায়ের শাল দুধ থেকে, এটাও কিন্তু আমরা মায়ের থেকে পাই। এবং এগুলার কিন্তু তোমার কাজ আছে, যেমন এটা মূলত থাকে রক্ত ও লসিকায়। ইমিউনোগ্লোবিন জিটা কোথায় থাকে? রক্ত ও লসিকায়। এর কাজ হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমকে কি করা? সক্রিয় করা। মনে আছে শুরুর দিকে পড়াইছিলাম কমপ্লিমেন্ট সিস্টেম? এই কথাগুলো আসলে অনেক আগেই বলছিলাম কমপ্লিমেন্ট সিস্টেম। তো মনে করে দেখো কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে 20 ধরনের প্লাজমা প্রোটিন যেগুলো অ্যাক্টিভ থেকে অন্যান্য ডিফেন্স সিস্টেমকে কি করে? সক্রিয় করে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স, এগুলোকে কি করে? সক্রিয় করে। তো অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে
ইমিউনোগ্লোবিউলিন জি। এবং এছাড়া এরা বিষাক্ত পদার্থ, আমাদের বডিতে যদি বিষাক্ত পদার্থ আসে ওই বিষাক্ত পদার্থগুলোকে নিউট্রালাইজ করে ফেলে, প্রশমিত করে ফেলে। ইমিউনোগ্লোবিউলিন এটা তোমার কোথায় পাবা? ইমিউনোগ্লোবিন এটা মূলত পাবা মিউকাস ঝিল্লি দিয়ে আবৃত থাকে। ইমিউনোগ্লোবিন এটা মিউকাস ঝিল্লিতে থাকে। মিউকাস ঝিল্লি কোথায় কোথায় থাকে? শ্বসনতন্ত্রে থাকে, তারপর পরিপাকতন্ত্রে থাকে তোমার মিউকাস ঝিল্লি। ওই জায়গায় ওই মিউকাস ঝিল্লিতে তুমি ইমিউনোগ্লোবিউলিন এ পাবা। এবং এটার কাজ হচ্ছে বিভিন্ন অণুজীবকে কি করা, ব্যাকটেরিয়া বলো ভাইরাস বলো, এগুলোকে কি করা? প্রশমিত করা, মেরে ফেলার মাধ্যমে কি করা? প্রশমিত করা। এটাই হচ্ছে ইমিউনোগ্লোবিন এর কাজ। ইমিউনোগ্লোবিউলিন এম এটার পার্সেন্টেজ হচ্ছে 5 to 10%। ইমিউনোগ্লোবিউলিন এন এটাও মোটামুটি রক্ততে থাকে এবং লসিকায় থাকে। ইমিউনোগ্লোবিন এটা কোথায় থাকে? রক্ত এবং লসিকায় থাকে। এবং এটা অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবিন এমটা সেম ইমিউনোগ্লোবিন জি এর মতো কাজ করে। মানে ইমিউনোগ্লোবিন জি যেরকম কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, ইমিউনোগ্লোবিন এমও কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। আবার কোনো কোনো জায়গায় কিন্তু এই দুইটা একসাথে কাজ করে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে আইজি ইমিউনোগ্লোবিলিন এম, আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন জি। এই দুইটা কোনো কোনো ক্ষেত্রে ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে মারার জন্য একসাথে কাজ করে। এই লাইনটা কিন্তু অনেক সময় আসে এমসিকিউতে। কোন দুইটা অ্যান্টিবডি? আইজিএম এবং আইজিজি সবসময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একসাথে কাজ করে মারার জন্য। ইমিউনোগ্লোবিন ডি, ঠিক আছে, এগুলোর কাজ আছে। ইমিউনোগ্লোবিন এগুলো বইয়ে পাওয়া, বুঝছো? এগুলো তোমাদের কাজ হচ্ছে যে অ্যান্টিবডি টাইপস তো আসবে এবং কোনটার কি কাজ এগুলো বইয়ে আছে, বই থেকে পড়ে ফেলতে পারবে, আহামরি কিছু না, বুঝছো? এগুলো বইয়ে আছে, বই থেকে পড়ে ফেলবা, সমস্যা নাই। এই দুইটাও আছে, ইমিউনোগ্লোবিন ডি।